এক ব্যক্তির সাধনায় শাসনে দেশ পরিবর্তন হয় না, বিকজ ডেমোক্রেসিতে সবচাইতে ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো লিমিটেড গভর্নমেন্ট। এখনো এই ভূত ঘাট থেকে সরেছে বলে মনে হয় না। এই ভূত সরাইতে পারে শুধু নতুন প্রজন্মের বিপ্লবীরা। রাষ্ট্র কখন ভালো চলে? রাষ্ট্র তখন ভালো চলে যখন তার দ্বারা এস্টাবলিশড ইনস্টিটিউশনগুলো প্রপারলি ফাংশন করে। ইনস্টিটিউশন যদি প্রপারলি ফাংশন না করে, কোনো একক ব্যক্তি বিশেষের কারিশমা দিয়ে রাষ্ট্র গঠন করা যায় না। দিস ইজ ভেরি টেম্পোরারি অ্যাটিটিউড। আমার মনে চেয়েছে আমি কিছু গরিব মানুষকে ডেকে নিয়ে এসে সহযোগিতা করব, তাদের বাড়িতে গিয়ে ঘুমাবো। এগুলো হতে পারে সাময়িক অর্থে কিছু ক্যারিশমেটিক পদক্ষেপ, কিন্তু সত্যিকার অর্থে পভার্টি এলিভিয়েট করতে গেলে, সিস্টেমেটিক পরিবর্তন না আনতে পারলে পভার্টি এলিভিয়েশন করা পসিবল না। আমাদের দেশে কি হয়েছে? দেয়ার ইজ এ জুডিশিয়ারি, বাট দ্য জুডিশিয়ারি ইজ নট ফাংশনিং প্রপারলি। কেন ফাংশন করছে না প্রপারলি? বিচারের জন্য মানুষ আসবে, বিচার পাবে, বিচার পেয়ে চলে যাবে। যার রাইট আছে সে রাইটটা পাবে, যে হারার কথা যে হেরে যাবে, যে জিতার কথা যে জিতে যাবে। সব কিছু হয়ে যাবে 1 বছরের ভিতরে, 2 বছরের ভিতরে, বাস শেষ। এইরকম একটা ট্রান্সপারেন্ট মেকানিজম বিল্ড আপ করতে না পারলে কোনো দিনেই বিপ্লব হোক আর নাইবা হোক, ওই বিচার ব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব হবে না। একটা বিচার করতে, এখন একটা মার্ডার কেসে নর্মাল বিচার করতে 15 থেকে 20 বছরের সময় প্রয়োজন হয়। 20 বছর পরে ওই বিচারের আর কোনো প্রাসঙ্গিকতা থাকে না। তখন বিচার করলেই কি আর না করলেই কি, তখন একজনকে সাজা দিলেই কি আর না দিলেই কি, একজনকে কুইটাল দিলেই কি আর না দিলেই কি। শফিক ভাই আছেন এখানে, খুব ইন্টারেস্টিং ডেথ পেনাল্টির কেসেস। নিম্ন আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটা ডেথ সেন্টেন্স যাকে দেওয়া হয় তাকে বলা হয় ডেথ র কনভিক্ট। এই ডেথ র কনভিক্টের একটা মামলা নিষ্পত্তির জন্য অন এন এভারেজে 18 থেকে 22 বছর সময় লাগে। তো 22 বছর পরে যিনি ভিকটিম ছিলেন তার বিচার প্রাপ্তির কি আকাঙ্ক্ষা আছে? জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, পরিবার চেঞ্জ হয়ে গেছে। 22 বছর পরে খালাস পেয়েছেন এরকম মানুষও আছে। ফলে 22 বছর পরে তার কোনো রেলেভেন্সি নেই। অথচ এমন যদি হতো, একটা মার্ডার হয়েছে, এই মার্ডারের পক্ষে আছে বিপক্ষে আছে, শুরু থেকে শেষ পর্যন্ত বিচার করতে 3 বছর সময় লাগবে। যার শাস্তি পাওয়ার কথা তিনি শাস্তি পেয়ে যাবেন, যার খালাস পাওয়ার কথা তিনি খালাস পেয়ে যাবেন। দ্যাটস হোয়াই এরকম একটা ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল জুডিশিয়াল সিস্টেম বিল্ড আপ করতে না পারলে যত আলোচনাই করা হোক না কেন, সেগুলো তাত্ত্বিকতার ভিতরে সীমাবদ্ধ থেকে যাবে। সেম ফর এক্সাম্পল ইলেকশন কমিশন। আমি তো দেখলাম ইলেকশন কমিশন কেমন কেমন কথা বলে। এত কিছুর পরে ইলেকশন হয়েছে দেশে, তারপরে 2টা সিটে বাই ইলেকশন হয়েছে। এই বাই ইলেকশনের সিটের দিকে যদি কেউ তাকায়, তাহলে দেখবেন কমপ্লিটলি রিগিং প্রসেসে বাই ইলেকশনে হয়েছে। ওখান থেকে বসে ওনারা প্রেস কনফারেন্স করে বলেছেন, ওয়েল দিস ইজ এ ভেরি ট্রান্সপারেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবল ইলেকশন প্রসেস ইজ গোয়িং অন। আমার কাছে মনে হয়েছে এই লোকগুলোর কোনো সেলফ প্রেস্টিজ বলতেও কিছু নেই। ইলেকশন প্রসেসে ইলেকশন ম্যানুভারিং হচ্ছে। আমি ইলেকশন অফিসে বসে দেখব শের পরে ম্যানুভারিং হচ্ছে। I am the Chief Election Commissioner. I will just pass an order to stop election. আমি কেন অ্যালাউ করব যে কেউ ভোট রিগিং করবে আর কেউ করবে না? কে কোন দলের, কে কোন মতের, কে কোন জাতের, কে কোন পার্টি, এটা কি আমার দেখার কথা? সিম্পলি আমি ইলেকশন কমিশন, I have lawful power, I'm a constitutional body, I have enough power, plenary power, I have plenary power. I will just pass an order and stop it. Do not conduct the election. Scratch it. Let's give a new schedule of election. যতক্ষণ পর্যন্ত কনস্টিটিউশনাল বডিগুলো এই ধরনের অ্যাপ্রোচ নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কখনোই ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল মেকানিজম তৈরি করা সম্ভব হবে না। ইলেকশন কি প্রাইম মিনিস্টার করে দিবে? ইলেকশন করার দায়িত্ব কি প্রেসিডেন্টের? নো। ইলেকশন করার দায়িত্ব কি প্রধান বিচারপতির? নো। ইলেকশন করবে হলো ইলেকশন কমিশন।
ইলেকশন কমিশনের যদি ব্যাকবোন না থাকে, মেরুদণ্ড না থাকে, রাইটলি রংলি সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে সেই ইলেকশন কমিশনকে আমরা কিভাবে বিচার করব? খুব ইন্টারেস্টিং, আমি বলি আপনাকে, আপনারা হয়তো অনেকে জানেন না, বাংলাদেশে একটা সাংবিধানিক পদ আছে, এটার নাম চিফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। আপনারা কেউ কোনোদিন চিফ কন্ট্রোলার অডিটর জেনারেলকে বাস্তবে দেখেছেন? দেখেছেন? রাষ্ট্রের হিসাব নিকাশ শাখার দায়িত্ব কার? রাষ্ট্রের খরচ অডিট করবে কে? এই চিফ কন্ট্রোলার এবং অডিটর জেনারেল। কোনোদিন বাংলাদেশের ইতিহাসে এই 56 বছরে চিফ কন্ট্রোলার অডিটর জেনারেল একটা রাজনৈতিক সরকারের অডিট করে জনগণের সামনে রিপোর্ট পাবলিশ করতে দেখেছেন? তো নয় কেন? হাউ? কি করে হবে এটা? এটা তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী 9টা সাংবিধানিক পদ আছে, তার মধ্যে একটা হলো চিফ কন্ট্রোলার এবং অডিটর জেনারেল। তিনি বছর অন্তে সরকারের হিসাব, আয় এবং ব্যয় হিসাব করবেন, রিপোর্ট তৈরি করবেন, ব্যালেন্স মানুষের জন্য পাবলিশ করবেন। এইবারকার ইন্টারিম গভর্নমেন্ট এসে একটা আইন করেছিল, তথ্য অধিকার সংশোধন আইন। এখানে একটা সংশোধনী যোগ করেছিল, যতগুলো আধা সরকারি স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান আছে তারা বছর অন্তে অডিট করবে, অডিট করে তাদের অডিট রিপোর্টটা স্ব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাবলিক করবে, যেন মানুষ দেখতে পারে আয় কি, ব্যয় কি, খাত কি, আয়ের খাত কি, ব্যয়ের খাত কি। মানুষ ট্রান্সপারেন্ট সেটা দেখতে চায়। আশ্চর্য, নতুন সরকার এসে ওই অর্ডিন্যান্সটাকে বাতিল করে দিয়েছে। আমি প্রতিবাদ করেছিলাম ওখানে বসে থেকে ল মিনিস্টারের কাছে, ডোন্ট ডু দিস, ওয়াই, হোয়াট ইজ ইয়ার লিমিটেশন? ঢাকা বিশ্ববিদ্যালয় 1 বছরে কি আয় করছে, 1 বছরে কি ব্যয় করছে, তার আয়ের খাত কি, তার ব্যয়ের খাত কি, ছাত্র সহ বাংলাদেশের মানুষ এটা জানলে কি দেশের কোনো অসুবিধা হবে? তাহলে রাইট কোথা থেকে হবে? I want to know, I'm a taxpayer, I want to know from the Dhaka University what the Dhaka University, how far they are earning money and how far they are spending the money. That is what is my right. আমি দেখতে চাই এটা। আমি দেখতে চাই বাংলাদেশ বার কাউন্সিল টাকা কোত্থেকে আয় করে, কোথা থেকে ব্যয় করে। দ্যাট আই ওয়ান্ট টু সি। আই ওয়ান্ট টু সি এনবিআর টাকা কিভাবে আয় করে, টাকা কিভাবে ব্যয় করে। আই ওয়ান্ট টু সি অটোনমাস বডিজ যেগুলো আছে, আমরা দেখতে চাই ইলেকশন কমিশন টাকা কত আয় করলো, কত ব্যয় করলো। এইটাও আমার রাইট থাকা উচিত। আমি যদি অবজেকশন দেই, তাহলে আমার অবজেকশনের ভিত্তিতে ওই ভাউচারগুলো যেন আমি চেক করতে পারি, এই সুযোগও আমার থাকা উচিত। আর না হলে কি করে হবে? পরিবর্তনের মানে কি? হোয়াট ডাজ দ্য মিনিং অফ দ্য পরিবর্তন? কি করলাম পরিবর্তন? দেখেন, আমাদের দেশের শাসক গোষ্ঠী জনগণকে রাইট দিতে চায় না, লুকিয়ে রাখতে চায়। আমাদের দেশের অ্যাপ্রোচ এটা দেখবেন, লুকিয়ে রাখতে চায়। অফিসে যাবেন, ঢাকা ইউনিভার্সিটিতে আমরা আগে আসতাম না, রেজিস্ট্রি বিল্ডিংয়ে, বলছে লাঞ্চের পরে আসে। লাঞ্চের পর আসে এখনো? রেজিস্ট্রেশন কার্ড নিতে গেলে মামা লাঞ্চের পরে আসে। তো লাঞ্চের আগে কি? কিছুই না, খালি একজন আরেকজনের সাথে আজাইরা খেস্তি কিউর করে সময় নষ্ট। তো লাঞ্চের পরে গেলে অমুক তো একটু সিটে নাই, একটু পরে আসেন। রাগ কইরা 50 পয়সা জরিমানা জমা দিতে গেলে, আমার মনে আছে 50 পয়সা জরিমানা জমা দিতে গেলে 9 জায়গায় স্বাক্ষর নিয়ে 50 পয়সা জরিমানা জমা দিতে। তো এগুলো থেকে যে পরিবর্তন আপনি করবেন কিভাবে? ইনস্টিটিউশনাল মেকানিজম পরিবর্তন করতে হবে। তো কি জন্য দরকার? লাঞ্চের পরে আসা, আগে আসা, মেক এভরিথিং অনলাইন, সব অনলাইন করে দেন। কেন? আমি তো দেখেছি যত জায়গায় বাংলাদেশে মানুষের ফাংশন আছে, সকল জায়গায় দুর্নীতির কারিগর আছে। জেল, জেল হলো আরেকটা। জেলে আপনি দেখতে যাবেন, বলে না দেখা করা যাবে না। কটা টাকা দিবেন? 3 বার দেখা করা যাবে। এক অদ্ভুত কাহিনী। জেলের ভিতরে আপনি দেখবেন কি আপনাকে কল করবে, আইনে আছে এভরি 15 ডেজ অন্তর, সপ্তাহে একবার কল করবে আপনাকে। আপনি কলে কথা বলতে পারবেন। ওখানে যাবেন, কল দিবেন, আপনার সঙ্গে আসবে, দেখা হবে, বাস আপনি আপনার নিকট আত্মীয়ের সঙ্গে দেখা করে চলে আসবেন। ওখানে বিভিন্ন ক্যাটাগরি তৈরি করেছে, এই প্রোফাইল, ওই প্রোফাইল। এরকমও লোক বাংলাদেশের জেলে আছে যারা মাসে 10 লক্ষ টাকা খরচ করে লাক্সারি লাইফ লিড করে। কি করে সম্ভব? ইনস্টিটিউশনাল চেঞ্জ হয়নি তো, পরিবর্তনের ছোঁয়া লাগেনি তো। পরিবর্তনের ছোঁয়া এমনও হওয়া উচিত ছিল যে আমি আমার এইখানে দাঁড়িয়ে থেকে
আমি একজন ডেথ সেন্টেন্সের মানুষের সঙ্গে যদি ফোনে কথা বলতে চাই, আপনাকে একটা মেকানিজম বের করতে হবে, ট্রান্সপারেন্ট মেকানিজম। ইয়েস, I am the relative, I am the son, I am the daughter, I am the husband, or I am the wife. I want to contact my son in the jail. There should have a system to contact. যখনই সিস্টেম নাই, নোন কিছু নাই, ট্রান্সপারেন্ট কিছু নাই, তখন আমাকে ওয়ারিসুল করিম বুলবুল স্যারের কাছে যাইতে হয়, একটু শরীফ ভাইয়ের কাছে যাইতে হয়, একটু শফিক ভাইয়ের কাছে যাইতে হয়, একটু ঠান্ডা বেলালের কাছে যাইতে হয়। গিয়া কি বলতে হয়? বলতে হয় যে আমারও দয়া করে একটু ম্যানেজ করে দেন। কি ম্যানেজ করে দিবে উনি আমাকে? উনি আমাকে কি ম্যানেজ করে দিবে? ইজ হি দ্য পারসন টু ম্যানেজ ফর মি? উনি বলেন এত কষ্ট করবো আপনার জন্য, এটা কি খালি গালি করা যায় নাকি? তো একটা জগা কিছুরই বাচ্চে, কোনো ট্রান্সপারেন্ট মেকানিজম নাই। আমি একটা কোর্টের আদেশ পাঠাবো, বাই কোর্টের আদেশ হবে, অনলাইন মেকানিজম হবে, জজের স্বাক্ষর হবে, কয়েকটা জেলে চলে যাবে, একটা নিম্ন আদালতে চলে যাবে, আসামি যার বের হওয়ার সে বের হয়ে চলে যাবে, বাস শেষ। এইখানে দ্বিতীয় টায়ার, তৃতীয় টায়ার, চতুর্থ টায়ার, পঞ্চম টায়ার, ভেরিফায়ার, স্বাক্ষরকারী, তুলনাকারী, অত দরকার কি? যত স্বাক্ষরকারী, তুলনাকারী, যত রেড টেপ তৈরি করা হচ্ছে, প্রতিটা জায়গায় বিশেষ ধাতব পদার্থ ব্যবহার না করলে গতি বাড়ে না। তো আপনি কি পরিবর্তন করবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবে দুনিয়ার সেরা একাডেমিশিয়ানদের মধ্যে একজন। This is our pride, Dhaka University. We are the student of the Dhaka University. We want to see our Vice Chancellor is the internationally reputed personality, having strong academic career, having strong oratory speech, having strong personality. That we want to see. নো ম্যাটার কোন দল থেকে আসলো, আমার কাছে তো একদম এটা ম্যাটার না। নো ম্যাটার উত্তর থেকে আসলো না দক্ষিণ থেকে আসলো, উত্তরপন্থী না দক্ষিণপন্থী, রাইটিস্ট না লেফটিস্ট, ইম্যাটেরিয়াল টু মি, ওয়ান অ্যান্ড অনলি ম্যাটেরিয়াল টু মি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নিয়ে আমি গর্ববোধ করতে চাই যে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এই কথা বলি। আপনি আমার দল করেন, তাই আমার দল থেকে যাকে ইচ্ছা তাকে দইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বানিয়ে দিচ্ছি। আরে বাবা, দিস ইজ ঢাকা ইউনিভার্সিটি, Oxford of the East. A person, this type of legendary person should be appointed the Dhaka University VC. যে কাউকে ধরে নিয়ে আসতে হবে না। This is the symbol of the nation. All other public private universities will take lesson from that. How the Dhaka University VC is speaking, how he is talking, how he is dealing, how he is publishing, how he is arguing is most important for the nation. এখন আপনি যাকে ইচ্ছা তাকে বসায় দিবেন আর বলবেন country will run, reform will be done, nothing will be done. আমার লাস্ট কথা বলে শেষ করে দেই। আমি যা বললাম এগুলো আই থিঙ্ক এর একটা সমাধান আছে, যদি একটা সিদ্ধান্তে পৌঁছা যায় যে মেরিটোক্রেসিকে আমরা প্রাধান্য দিব, তাহলে এই দেশকে নতুন করে ঠিক করা সম্ভব। আর যদি কালে আমার দল আর তোমার দল, আমার ভাই আর তোমার ভাই নিয়ে ব্যস্ত থাকি, ব্যস্ত থাকতে পারবো, দেশের কপালে খারাপই থেকেই থেকে যাবে। তো আমার লাস্ট কথা হলো এটা, আমরা দেখতে চাই কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনসগুলো আর ওয়ার্কিং ট্রান্সপারেন্টলি উইথ অ্যাকাউন্টেবিলিটি, উইথ ফুল-ফ্লেজড অ্যাকাউন্টেবিলিটি। প্রাইম মিনিস্টার অফিস মাস্ট বি অ্যাকাউন্টেবল, প্রেসিডেন্টস অফিস মাস্ট বি অ্যাকাউন্টেবল, চিফ জাস্টিসেস অফিস মাস্ট বি অ্যাকাউন্টেবল, ইলেকশন কমিশন অফিস মাস্ট বি অ্যাকাউন্টেবল, দুর্নীতি দমন কমিশন অফিস মাস্ট বি অ্যাকাউন্টেবল, চিফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফিস মাস্ট বি অ্যাকাউন্টেবল, ট্রান্সপারেন্ট। এমপি সাহেবের অফিস মাস্ট বি অ্যাকাউন্টেবল, ট্রান্সপারেন্ট। তারপরে আছে হলো সরকারি কর্ম কমিশন মাস্ট বি অ্যাকাউন্টেবল অ্যান্ড ট্রান্সপারেন্ট। কার স্লিপ দিলেন, কার স্লিপ দিলেন না, এর উপর ভিত্তি করে যদি সরকারি কর্ম কমিশন বিসিএস পরীক্ষায় চাকরি দেয়, তাহলে ওখানেই আপনি ধ্বংসের বীজ ওখানেই বপন করবেন। নো, কখনোই না। And my humble understanding, the very legendary people are sitting in front of you. My honest request to each and everyone concerned, let us build a nation where institution will be functioning with proper accountability and transparency. Unless the institutions are working with a very accountable mechanism, we cannot change the nation. এক ব্যক্তির সাধনায়, শাসনে দেশ পরিবর্তন হয় না। বিকজ ডেমোক্রেসিতে সবচাইতে ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো লিমিটেড গভর্নমেন্ট। Democracy, government is always limited. Government cannot do anything, cannot do everything. Government limited থাকে by law.
বাই দি কনস্টিটিউশন, বাই দি প্রভিশন অফ ল। আর সেখানে ফাংশন করে ইনস্টিটিউশনগুলা। যদি ফাংশন করতে পারে, দ্যার ইজ এ হোপ। আর যদি ফাংশন করতে না পারে, আমি একটা এক্সাম্পল বলে শেষ করে যাই। ইলেকশন কমিশনে আমি 2টো মামলা করেছিলাম চট্টগ্রামে। একটা মামলায় ব্যক্তি হেরে গেছে, ইলেকশন কমিশন স্টেটমেন্ট দিয়ে বলছে আদালতের রায় না আসা পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আরেকটা মামলায় সরকার দলীয় একজন এমপি জিতে গেছে। এই জিতের খবর পত্রিকায় দেখে, টেলিভিশনে দেখে, ওই দিনই বিকাল 5টার সময় তড়িঘড়ি করে 7টার সময় শপথের আয়োজন করে গেজেট পাবলিশ করেছে। আমি ফোন করে একজনকে বললাম, হোয়াট ডিড ইউ ডু? ইউ আর এ কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, ক্যান ইউ ডু দ্যাট? ইউ ক্যান ডু দ্যাট। ইউ আর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পিলার অফ দ্য নেশন. You cannot take any decision without taking or receiving any formal order from the court. How can you act based on the information from the media? You cannot work it. You cannot do this. If you do this, you will be seen to be biased. এখনো এই ভূত ঘাট থেকে সরেছে বলে মনে হয় না। এই ভূত সরাইতে পারে শুধু নতুন প্রজন্মের বিপ্লবীরা।